সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার আর হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সংসদের ভেতরে বাইরে। আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং রাজনৈতিক বিশ্লেষক। আপা, স্বাগত এই আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। আপনাকে স্বাগত এই আয়োজনে। পাপিয়াপা, আপনার কাছে আসি। বিএনপির রাজনীতিতে নারী নেতৃত্বের কথা যখন আসে, তখন আমরা যে চেহারাগুলো সব থেকে বেশি দেখি সেটি হচ্ছেন, তাদের মধ্যে আপনি অন্যতম। সেখানে আমরা বিএনপির নানান প্রতিশ্রুতি, নানান ধরনের সিদ্ধান্তের মধ্যে একটি ছিল যে পরিবারতন্ত্রের জায়গা হবে না বিএনপিতে। সেখান থেকে আমরা দেখেছি যে আপনি যখন নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পরিবারতন্ত্রের সেই সংজ্ঞায় পড়েছেন বলে সেখানে আপনার নমিনেশন হয়নি। এখন সংরক্ষিততে আসলে কি এমন হলো যে 36 জনের তালিকায় আপনাকে আমরা দেখতে পাচ্ছি না? আচ্ছা, যাই হোক, আপনাকে সহ আমার সহ-আলোচক, আমার সহকর্মী কোটাঙ্গনের ধন্যবাদ, এবং আজকের এই এটিএন নিউজের দর্শকদের আমি ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শুরু করছি। এইখানে ব্যাপারটা হয়েছে কি, যে আসলে ক্রাইটেরিয়া, সংরক্ষিত আসন যতদিন থাকবে ততদিন নেতাদের ওনারা যে ক্রাইটেরিয়াটা করবেন সেই ক্রাইটেরিয়াটা কার্যকর হবে। মানে ক্রাইটেরিয়াটা আসলে কি? ক্রাইটেরিয়াটা কি? এখন ক্রাইটেরিয়াটা, আমি যখন নমিনেশন চাইলাম সরাসরি, তো ওইখানে আমি সবচেয়ে সিনিয়র ছিলাম এবং ওই এলাকাতে আমার সবচেয়ে কন্ট্রিবিউশন বেশি, ছাত্র রাজনীতি থেকে শুরু করে দুটাতেই কন্ট্রিবিউশন বেশি। তো একটা হাজব্যান্ডের জেলা, উনি ওই জেলার এমপি, বিধায় ওটা দীর্ঘদিনে দেয় না। পরে যাই হোক, বাবার বাসা যেখানে, সেখানে গেলাম, তো ওখানেও পেলাম না। তো ওইখানে না পাওয়ার কারণে দুজনকে একসাথে নমিনেশন দেওয়া হবে না। আমি দু একজনের সাথে নীতি নির্ধারকের সাথে আলোচনা করে যেটা বুঝছি, দুজনকে একসাথে দেওয়া হবে না। তো পরে দেখলাম যে মেয়েদের বেলায় আমার বেলায় দুজন একসাথে না, কিন্তু আবার পিন্টু ভাইয়ের ছোট ভাই, তাকেও দেয়া হয়েছে, টুকুকে। তো এই ক্ষেত্রে হলো আবার সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হোম্মাম কাদের, গিয়াস কাদের চৌধুরী তার চাচা, ওনারা দুই ভাই দুই সিটে করতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব না থাকার কারণে তার ছেলে করলেন। এরকম ইকবাল মাহমুদ টুকু এবং তার ভাগনা সিরাজগঞ্জ থেকে দেওয়া হয়েছে, ডাক্তার মতিনের ছেলে, ওটা ওনার ভগ্নিপতি। মানে কারো কারোর জন্য প্রযোজ্য, কারো কারোর জন্য প্রযোজ্য নয়। আমাকে যে ক্রাইটেরিয়াটা আমার জন্য করছে, সেটা তো আমি সাফার করছি। সেই কারণে আমি আমার কাঙ্ক্ষিত ডিজায়ারে কি লক্ষ্যে আমি পৌঁছাতে পারিনি। বাধাগ্রস্ত দীর্ঘদিন যাবতীয় একটা ক্রাইটেরিয়া হচ্ছিলাম। তো সেটাতে আবার দেখলাম যে সমাজের পরিবর্তন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, তথ্য প্রযুক্তির অনেক পরিবর্তন হচ্ছে, মন মানসিকতার অনেক উন্নয়ন হচ্ছে। হয়ারাজ আমার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা প্রথম থেকে করা হয়েছে, 22শে জানুয়ারি নির্বাচন থেকে ওই একটাই বহাল আছে। আর সংরক্ষিত আসনের যেটা ব্যাপার, আপনারা সবাই জানেন যে সংরক্ষিত আসনের ব্যাপারে আমার একটা অভিব্যক্তি আছে নারী হিসেবে, একদম, যে সংরক্ষিত আসনে ব্যক্তি চয়েসের প্রাধান্যটা বেশি হয়। ব্যক্তিগতভাবে যোগাযোগ যাদের সাথে যারা করে তাদের প্রাধান্যটা বেশি হয়। এখানে কোয়ালিটির বহিঃপ্রকাশটা, কোয়ালিটি এস্টাবলিশমেন্ট খুব কম হয়। আর সংরক্ষিত আসনে মহিলা এমপি নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা হওয়ার পরে কাজ করার কোনো ক্ষেত্রই নাই বাস্তবিক অর্থে। এবং যার কারণে এমপি সাহেবরা চায় এমন একজন যাতে একবারে হাবা গোবা হয়ে থাকবে, ডাইন বাম তাকাবে না, আবার সে যদি তার কেরিয়ারটা তৈরি করে ফেলে, নেক্সট নমিনেশনও তার সাথে তার বাধাবাধি হবে। অতএব একবারে মুখ থুবড়ে ফেলে দেওয়ার মতো করে সব পছন্দটা এই টাইপের হয়। বিএনপির জন্য অল ওভার বাংলাদেশ ভালো কিছু হলো। অল ওভার বাংলাদেশের কথাই বলছি। অল ওভার বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন আছে, নারী সমাজ নিয়ে যখন কথা বলবো, তখন একটা বিশেষ দল নিয়ে তো বলবো না, কি আমাকে নিয়ে বলবো না, আমি সবার কথাটাই চিন্তা ভাবনা করে বলবো, এরকম। এখন ধরেন যে আমি আমার জীবনের সবচেয়ে রাজনৈতিকভাবে অভিশপ্ত বিষয় হচ্ছে যে আমি একটা পলিটিক্যাল ম্যানের ওয়াইফ। আর তার জন্য একটা বিড়ম্বনার বিষয় হচ্ছে যে আমি যে কাজে আগাচ্ছি, শুধু তার ওয়াইফ বলে আমাকে বাধাগ্রস্ত করছে। এতে বেসিক্যালি সেও একটা অপ্রস্তুত পরিস্থিতিতে সংসারের ভিতরে পড়ে যাচ্ছে, এবং দুজন মানে একটা অব্যক্ত যন্ত্রণার ভিতরে আমরা বসবাস করছি দীর্ঘদিন যাবৎ। মানে 94 থেকে বিয়ে হওয়ার পর থেকে একটা অব্যক্ত যন্ত্রণা, কষ্টের ভিতরে আমরা অবস্থান করছি। 2008 সালে যাদেরকে নমিনেশন দিচ্ছে মহিলাদেরকে, তাদেরকে সংরক্ষিত আসনে করে নাই।
আমি এই প্রশ্নটাতে আসতে চাচ্ছিলাম আপনি যে আসতে বেশ চাচ্ছিলেন, আমি কিছু একসাথে বলে দিচ্ছি। বেশ কিছু এরকমও পরিবর্তন এসেছে যে যাদেরকে আসলে সরাসরি নমিনেশন দেওয়া হচ্ছে ভোটের সময় তাদেরকে আবারও সংরক্ষিততেও তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে। এটিও তো 2008 সময় ছিল না, বেগম ছিল জিয়া না। যখন বেঁচে ছিলেন। বেগম জিয়া স্টেট বলেছে যে তোমাদেরকে তখন নমিনেশন দেওয়া হয়েছে, তোমরা জিততে পারোনি, তোমাদের ব্যাপার, আর সংরক্ষিত আসনে তোমরা আসবে না যে কোনো এক জায়গায়। তো তোমরা যদি সংরক্ষিত আসবে তাহলে তখন সরাসরি নির্বাচনের জন্য এত অস্থির হলো কেন? এক ব্যক্তিকে আমি 2 জায়গায় যদি দিই তাহলে আমি অন্য মেয়েদেরকে কোথায় দেবো? এই 36 জন বলে দিচ্ছেন। সিলেকশনের ক্ষেত্রে আসলে অভিজ্ঞতাকে তাহলে কি একটু কম এখানে অভিজ্ঞতা প্রাধান্য দেওয়া না, হলো? এখানে দৃষ্টিভঙ্গিটা, মানে এখানে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমি কি টাইপের হচ্ছে সংরক্ষিত আসনে যাচাই বাছাই করতে যাই। এখানে ব্যক্তি পছন্দ, ব্যক্তি চয়েস, ব্যক্তি যোগাযোগ সব কিছু মিলায় মিশায়। এখানে কোনো ক্রাইটেরিয়া, আপনি কি কোনো প্যারামিটার দিয়ে মাপার কোনো যন্ত্র আছে কি? এখন ধরেন আমি 80টা মামলার আসামি, এটা আমার ক্রাইটেরিয়া না। আমি জেল খাটছি, এটা আমার ক্রাইটেরিয়া না। আমি জলকামান আটকাইছি পা দিয়ে, এটা আমার ক্রাইটেরিয়া না। বেগম খালেদা জিয়ার বাড়ি যখন ইয়ে করতে গেছে, লোহার রড দিয়ে ওইখানে আর্মিরে আমার পায়ে মেরে আমার হাঁটুর 12টা বাজাইছে, এটা আমার ক্রাইটেরিয়া না। 5ই জানুয়ারি 2015 আমি ইয়ের উপর দরজার যে প্রাচীর টপকাতে পেপার স্প্রে খাইছি, এটা আমার ক্রাইটেরিয়া না। এখন হয় কি স্যাক্রিফাইস, তারপরে আপনার কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস, তারপরে নির্যাতন, এগুলো যখন ক্রাইটেরিয়ার ভিতরে আসে না, অদূর ভবিষ্যতে মামলা কেউ খাবে না, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রাজনীতির অনুসরণকারী হিসেবেই দেখে ফেলবে। রং পানি কেউ খাবে না, পেপার স্প্রে কেউ খাবে না আর। ঠিক আছে? তো তাহলে অদূর ভবিষ্যতে গণতন্ত্র যদি আবার উদ্ধার, গণতন্ত্র যদি হুমকির মুখে পড়ে, জীবন কারা দেবে? জীবন কারা দেবে? ওই 80-র দশকে যেমন উল্লাপাড়ার জিহাদকে এসে জীবন দিতে হয়েছে, নূর হোসেনকে জীবন দিতে হয়েছে, তখন সেরকম এসে জীবন দিতে হবে। এছাড়া ছাত্র রাজনীতির পোস্টে থাকলাম আমি কাগজে, কিন্তু আমার কোনো যোগ্যতাই নাই। আমি পোস্টে, ছাত্র সংগঠনের পোস্টে থাকলাম, একটা হল কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, কিন্তু আমার কোনো, আমি পোস্টার মারিনি, আমি বক্তৃতা দিইনি, আমি স্লোগান দিতে জানি না, আমি জেলায় জেলায় যে সম্মেলন করিনি। তাহলে আমাদের 80-র দশকের ছাত্র সংগঠন যেটা, আর 2001-এর পরের যে ছাত্র সংগঠন, কি 96-এর পরের যে ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠনের যে কালচার, যে ক্যারেক্টারিস্টিক্স, এটা তো আমার 80-র দশকের সাথে মিলবে না, তাই না? তো এখন যারা নির্বাচিত হতে পারেননি তাদের কাছে নিশ্চয় দল জিম্মি, এবং তাদের এমন কিছু যোগ্যতা আছে যে তাদের ছাড়া দল পরিপূর্ণ না। সেই যোগ্যতা নিয়ে একটু আলোচনা করতে চাই। যার কারণেই ধরেন হেরে যাওয়ার পরও তাদেরকে আবার সুযোগ দেওয়া হচ্ছে। আর সেই যোগ্যতাটা আসলে দলের কোন কাজে লাগবে সেই প্রশ্নে নিশ্চয়ই ফিরে আসবো। আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি। অনেকদিন পর আপনাকে পেলাম, নির্বাচনের পর আলোচনায় বসা হয়নি আপনার সঙ্গে। সেখান থেকে একটু জানতে চাইবো, নতুন সরকার এসেছে, সেই সরকার নানান প্রতিশ্রুতি দিয়ে এসেছে। বৈশ্বিকভাবে এবং সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি খুব একটা ভালো অবস্থায় নেই। আপনারা একটা সময় বিরোধী দলে ছিলেন, এখন সেই জায়গায় জামাত আছে। একটু বিশ্লেষণ করবেন, আপনারা বিরোধী দল হিসেবে কেমন ছিলেন এবং জামাত এখন যে আছে তফাৎটা আসলে কোথায়? না, আমরা বিরোধী দল ছিলাম, সরকারের মানে সংসদের বাম দিকে বসতাম, আজ্ঞাবহ বলে কেউ, ডোমেস্টিকেটেড বলে কেউ, গৃহপালিত বলে, এক্স্যাক্টলি সেম কথাগুলো জামাতের বিরুদ্ধেও বলা যাবে। এবং 2026-এর যে ভোটটা হয়েছে এটার মধ্যে আপনি দেখবেন জাতীয় পার্টিকে একটাও আসন দেওয়া হয়নি, এবং এটা বিএনপি জামাত মিলে করেছে বলে আমার, বিএনপি জামাত, এনসিপি এবং ইউনুস গভর্নমেন্ট। এবং দেওয়া হয়নি বিষয়টা কি, মানে একটা ইঞ্জিনিয়ারিং ছিল জাতীয় পার্টিকে যেন কোনো আসন দেওয়া না হয়, জাতীয় পার্টি 1% ভোট না পায়। দেখেন জাতীয় পার্টি 1% ভোট পাবে না, এটা হতে পারে না। এই বিষয়টা কি আপনারা জানতেন তখন? না, কি করে জানবো আমরা? এখানে প্রশাসনও ইনভলভ ছিল, প্রশাসনকে ছাড়া এই ধরনের ইঞ্জিনিয়ারিং হয় না। তবে আমি মোটা দাগে মনে করি বাংলাদেশ তো দুটো ভাগে বিভক্ত, 71-এর পক্ষে, 71-এর বিপক্ষে। এখন বিএনপি হচ্ছে 71-এর পক্ষের দল, আমরা গর্ব করে বলতো বিএনপিতে আওয়ামী লীগের থেকে বেশি মুক্তিযোদ্ধা আছে, জিয়াউর রহমান নিজেও স্বাধীনতার ঘোষক। কিন্তু আওয়ামী লীগকে কমব্যাট করার জন্য বিএনপি সবসময়ই স্বাধীনতা বিরোধীদের সাথে সুসম্পর্ক রেখেছে, এবং স্বাধীনতা বিরোধীদের সেখানে একটা হিউজ ইনফ্লুয়েন্স থাকে আন্দোলন, ফাইন্যান্স অ্যান্ড সব কিছুতে। এখন এইটার প্রভাব বিএনপিতেও পড়ছে। বিএনপির মধ্যে যারা প্রগতিশীল আমরা দেখছি, এটা অবশ্য আমার মন্তব্য করা ঠিক না, এটা বিএনপির আভ্যন্তরীণ বিষয়, বিএনপির মধ্যে প্রগতিশীলরা একটু একটু কর্নার হচ্ছে। রুমিন ফারহানা একটা এক্সাম্পল, নমিনেশন পায়নি, তো
তো তার কিন্তু পার্লামেন্টে অসাধারণ ভূমিকা ছিল, টক শোতে অসাধারণ ভূমিকা ছিল। সে একটা প্রগতিশীল নারী, তার একটা সমাজে অবস্থান আছে। আমরা এখনো তাকে সরব দেখছি, এখন যদিও বিএনপির বাইরে। সে এখন স্বতন্ত্র করতে বাধ্য হয়েছে আফটার ডুইং সো মাচ থিং ফর দ্য বিএনপি, তাকে স্বতন্ত্র ভোট করতে হয়েছে। পাপি আপাকে তো আমি সেই 8 সাল থেকে দেখি, আমি তো রাজনীতির পরে আসছি। 111-এ তার নির্যাতিত ভূমিকা আছে, তার হাজবেন্ড 111 জেলে ছিল আমার মনে হয়, এবং সেই সময় তার বিরুদ্ধে একটা গাড়ির মামলা হয়েছিল। সে মামলায় উনি এমপি হওয়ার পরও এই 22-23 সালেও জেলে গিয়েছিলেন, 19-20 সালে। তো ওনাকে সেই 8 সাল 9 সাল, ওনারা তো পলিটিক্যাল আউটসাইডার না, একটা সুদীর্ঘ পরিক্রমায় ওনারা রাজনীতিবিদ হয়েছেন। এরকম রাজনীতিবিদ কিন্তু হবে না। এই যেমন সংসদ, আমরা জাতীয় পার্টিকে সবাই গালিগালাজ করে, তো পুরো জামাতে দেখান তো জাতীয় পার্টির মতো সংসদ সদস্য এখন পর্যন্ত কেউ পারফর্ম করতে পেরেছে 1 মাসে? কারণ এটা একদিনে হবে না, এটা একদিন হয় না। মতিয়া চৌধুরী একদিনে তৈরি হয়নি, শিরিন শারমিন দক্ষ স্পিকার একদিনে হয়নি, পাপিয়া আপা একদিনে তৈরি হয়নি, রুমিন ফারহানা একদিনে তৈরি হয়নি, শামীম পাটোয়ারিও একদিনে তৈরি হয়নি যেটুকু আছে। এদেরকে যখন আপনি প্রসেসের মাধ্যমে কৌশলে বাদ দিবেন, সরকার, রাষ্ট্র, সংসদ দুর্বল হবে এবং হোঁচট খাবে, গ্যারান্টিড। পৃথিবীর ইতিহাস বলে হোঁচট খাবে। আরেকটা একজন আমাকে খুব চমৎকার একটা তত্ত্ব দিল, বাংলাদেশের যতবার যে সরকার ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আসছে, তারা অটোমেটিক ডিজাস্টার ইনভাইট করেছে। কারণ এই সরকার কিছুদিন পরে আর নম্র থাকে না, কারণ তার অ্যাবসলিউট মেজরিটি আছে। নাও জামাতের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদের 71-এর বিতর্কিত ভূমিকা থাকলেও তারা একটা কঠিন সংগ্রাম করেছে 17-18 বছর, এবং তারা যেটা অ্যাচিভ করেছে এটা আন্দোলন করে রক্ত দিয়ে অ্যাচিভ করেছে, আমি সম্মান করি সেই জায়গাটায়। কিন্তু জামাত কি বিএনপির বিরুদ্ধে প্রকৃত আন্দোলন করতে পারবে? কারণ বিএনপি জামাতের কমন শত্রু এখনো আওয়ামী লীগ, এবং আমরা মনে করি জামাত বিএনপি এনসিপি ছাড়া এককভাবে হয়তোবা একটা সময় আওয়ামী লীগকে কমব্যাট করতে কেউ পারবে না। সো তারা জামাত বিএনপি এনসিপি একটাই দল, তারা একটাই দল, সংসদের দুপাশে বসেছে, এটাও আলোচনার পার্ট। অ্যাবসলিউট মেজরিটি 70 আসন, একটা সাজানো গোছানো ঘর। যদি দেশের উপকার হয় আমাদের কোনো আপত্তি নাই। দেশের উপকার হয়েছে কিনা এখনো বলা যাচ্ছে না। জনাব তারেক জিয়া চেষ্টা করছেন। এখন পর্যন্ত কেমন দেখছেন এই সংসদটা? It's মানে এই সংসদ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো আমরা গণতন্ত্রের আমরা পথে মনে করি, চলার মানে শুরুটা ধরা আমার হচ্ছে। জ্ঞান হওয়ার পরে যে সংসদগুলো দেখেছি, হ্যাঁ 14 সালের সংসদটা একতরফা ছিল, চরমভাবে বিতর্কিত, কিন্তু দুর্বল ছিল না। 18 সালের সরকার সংসদ মরালি ইনকারেক্ট ছিল, দুর্বল ছিল না। ওখানকার মন্ত্রীরা, ওখানকার সংসদ সদস্যরা পারফর্মিং পলিটিশিয়ান ছিল। এটা সময় দিতে হবে। অনেকেই ফার্স্ট টাইম এমপি, ন্যাচারালি ফার্স্ট টাইম এমপিরা শিখতে সময় লাগবে। আমরা হয়তো 6 মাস বা 1 বছর পরে অনেক ভালো সরকার দেখব। সরকারের সামনে যে তেলের ক্রাইসিস এবং তেলের কারণে যে জনরোষ, এটা যুক্তি সরকারের আছে, কিন্তু জনগণ কিন্তু সেই যুক্তি বুঝবে না। এইটা হ্যান্ডেল করা খুব কঠিন হবে। সরকার পারফরমেন্স দেখানোর আগেই কোনো জায়গায় ফেইলিওর হচ্ছে, এটা সরকারের দোষ না, কিন্তু হয়ে যাচ্ছে। এবং এই যে জনরোষ তৈরি হবে, এটা কিন্তু পলিটিক্যাল টার্নে রূপান্তর হবে। তখন পাপিয়াপাদের মতো লোক ছাড়া ওই আন্দোলন করার বা ঠেকানোর লোক অনেক থাকবে এমনটা না। পুলিশ দিয়ে তো আপনি টিকতে পারবেন না, সেটা তো দেখাই গেল। সর্বোচ্চ শক্তিশালী পুলিশ ছিল বাংলাদেশে 24 সালে 23 সালে, সর্বোচ্চ শক্তিশালী, কিন্তু সরকার কিন্তু টিকতে পারে নাই। তো আমি মনে করি রাজনীতিবিদদের মূল্যায়ন করতে হবে। আর পার্টির অভ্যন্তরে পলিটিক্যাল আউটসাইডাররা আসে, এটা সব দলই আসে, কিন্তু সিজন পলিটিশিয়ান যারা ধাপে ধাপে উঠেছে, তাদের গুরুত্ব অপরিসীম। সেই পলিটিশিয়ানদেরকে ধরে রাখতে হবে। এটা রাষ্ট্রীয় কাঠামো প্রয়োজন, দলের শীর্ষ নেতৃবৃন্দ ধরে রাখতে হবে তাদেরকে। আদারওয়াইজ যে দলেরই হোক, একজন পলিটিশিয়ান কিন্তু দেশের সম্পদ, একদম। তিনি ঝরে গেলে কিন্তু দেশের ক্ষতি হয়। এই দেশের ক্ষতি হয়। পাপি আপা, এই প্রশ্নটা আপনার কাছে আমিও করতে চাই। এই যে যারা অভিজ্ঞ পলিটিশিয়ান যারা, তাদেরকে বাতি রেখে, যেমনটি শামীম হায়দার পাটোয়ারি উনি বলছিলেন যে এমনিতেই যখন এরকম 2/3 মেজরিটি নিয়ে আসে, সেটা নিয়ে একটা আশঙ্কা বা প্রমাণও আছে আমাদের দেশে। সেক্ষেত্রে আপনিও এটা মনে করেন কিনা যে অভিজ্ঞ পলিটিশিয়ানদের যদি আসলে পেছনে রাখা হয়, সেক্ষেত্রে ডিজাস্টারটা আসলে খুব দ্রুত ত্বরান্বিত হয়, সেরকম মনে করেন? আরেকটা প্রশ্ন, শামীম হায়দার পাটোয়ারি যেমনটি বলছিলেন যে জাতীয় পার্টি এবং জামাত বিরোধী পক্ষে মোটামুটি একই রকম, তিনি ব্যাখ্যাও করেছেন। এখানে আমি স্পষ্ট করে শামীম হায়দারকে বলি যে আমার তো ছাত্র রাজনীতিটা জামাতের, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ছাত্র রাজনীতিটা আমার জামাতই আমার প্রতিপক্ষ, এবং আমি যেখানে লোকাল রাজনীতি করি, আমি যেখানকার ভোটার, সেখানেও জামাতই আমার প্রতিপক্ষ। স্বাভাবিক কারণে জামাত কখনো কারো বন্ধু হতে পারে না। ওদের স্বার্থের কারণে ওরা সবার সাথে বন্ধুত্ব নষ্ট করে চরম জঘন্য নিকৃষ্ট শত্রুতায় নিজেরা নিজেদেরকে উপস্থাপন করে। এটা হচ্ছে জামাতের বেসিক ক্যারেক্টার এবং বেসিক বৈশিষ্ট্য।
আর ভোটে জিতার জন্য একটা যে ডিজাইন, এটা আমি শামীম হায়দার পাটোয়ারির সাথে আমার আজকে টকশোতে আমি আসছি, কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় বলছি যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এগুলোতে ফার্স্ট সেকেন্ড হয় আওয়ামী লীগ আর হচ্ছে জাতীয় পার্টি, জাতীয় পার্টি। আর থার্ড হয় বিএনপি, ফোর্থ হয় জামাত। তাহলে এখানে যদি ম্যাট্রিকুলাস ডিজাইন না হয় জামাতের ব্যাপারে, তাহলে ফোর্থ কিভাবে ফার্স্ট হয়? এখানে একটা ব্যাপার। তাহলে জামাত জাতীয় পার্টির সব ভোটগুলো কি দেখানো হলো প্রশাসনিকভাবে? ভোট তো আর সব দিতে যায়নি। আর সবাই যদি ভোট দিতেই যায় তাহলে না ভোট পাস করবে, হ্যাঁ ভোট কোনোভাবেই পাস করে না। আমার পলিটিক্যাল অ্যাজাম্পশন অ্যানালাইসিসে এটাই কিন্তু আসে। কারণ একটা আওয়ামী লীগের লোক কখনো হা ভোট দেবে না, একটা জাতীয় পার্টির লোক কখনো হা ভোট দেবে না, সে না ভোট দেবে। এমনকি বিএনপিরও তো সবাই দিত না। সেটা বিএনপির কে দিছে না দিছে এই বিতর্কে আমি এখন যাচ্ছি না, যেহেতু একটা সনদ স্বাক্ষর হয়েছে এবং সেখানে ওপেন আমাদের দলের চেয়ারপারসন উনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন এইটা। তো তাহলে এইখানে দেখেন তাহলে না ভোট পাস করবে, হ্যাঁ কীভাবে করে গভর্নমেন্ট? দেখেন এই ডক্টর ইউনূসের জন্য জামাত ইসলাম ওয়েট করছে, এনসিপি ওয়েট করছে, 3 দিন অপেক্ষা করছে, এবং ডক্টর ইউনূস নিজে এসে বলছে যে আমার নিয়োগকর্তা যারা তাদের প্রতি আমাকে কৃতজ্ঞ থাকতে হবে। এবং তরুণরা দল করার আগেই বলছে যে বাংলাদেশের তরুণদের একটা দল আসবে, ভবিষ্যৎবাণী করেছে। তরুণরা দল করার পর বলছে এদের ভিতর থেকে বাংলাদেশের সরকার, ভবিষ্যৎ এমপি মন্ত্রী তৈরি হবে। তাহলে ডক্টর ইউনূস যে পারচেজ জামাত ইসলাম, এই ব্যাপারে ঐতিহাসিক সত্য আছে, ঐতিহাসিক সত্য, এখানে কোনো গায়ে পড়ে মিথ্যা কথা বলার বিষয় না। তো স্বাভাবিক কারণে জামাতের প্রতি তার কমিটমেন্ট ছিল, এবং সেই কমিটমেন্ট মাফিক কিছু কিছু 80টা সিটের ভিতরে অন্তত পক্ষে 60-70টা সিটে প্রশাসনিক সেট আপটা দিয়ে দিছিল। তার ভিতরে যেমন চাঁপাইনবাবগঞ্জ জেলা আছে, চুয়াডাঙ্গা আছে, কুষ্টিয়া আছে, সাতক্ষীরা আছে। অর্থাৎ সাতক্ষীরা যে মেটিকুলাস ডিজাইনের কথা বলা হচ্ছিল আপনি ঠিক সেটিকে ইঙ্গিত করছেন। জামাত 10টা বেশি সিটি পাবে না বাংলাদেশে। কেন সিট পাবে? কেন সিটটা পাবে সেটা আপনি আমাকে বুঝাই বলেন। আর তারপরে এ দল ও দলকে ফাঁসি দিচ্ছে, জামাত আওয়ামী লীগকে ফাঁসি জামাতের দিচ্ছে। অল্টারনেটিভ কি ছিল? আওয়ামী লীগ মানে তারা জামাত যে পাবে না, তাদের অল্টারনেটিভ কি ছিল? অল্টারনেটিভ নাই, ঠিক আছে, কিন্তু আপনার 10টার বেশি সিট ওরা পাবে না। 10টার বেশি সিট পাওয়ার কোনো কারণ ওদের নাই। তো তাহলে রংপুর, দিনাজপুরে কি ডিজাইনটা হলো? এই যে এই আমি যে ডিস্ট্রিক্টগুলোর নাম হলো, কি ডিজাইন হলো? জামাতকে পাশ করার জন্য। আর বিএনপিকে পাশ করানোর জন্য ডিজাইন লাগে না, কারণ আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা সবসময় আসছে, ঠিক আছে। এখন ইউনূস সরকার, আমি নিজে চাঁপাইনবাবগঞ্জের প্রশাসনিক যে সেট আপ, ডিসি থেকে, এসপি থেকে, ইউনো থেকে, ওসি থেকে, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি থেকে, এগ্রিকালচারের ডিডি থেকে, সিভিল সার্জন থেকে, ডাক্তার থেকে, সমস্ত কিছু, প্রিজাইডিং, পুলিং, এভরিথিংস, এবং শিবিরের একজন ক্যাডার, সে হচ্ছে ডক্টর ইউনূসের এপিএস সাব্বির, উদ্বোধন করছে, ডিসিরা তার কাছে যাচ্ছে, তার পিছ দৌড়াচ্ছে, ও যা হুকুম করছে তাই করছে, শত শত কোটি টাকা খরচ। এবং ওই যে আনসার বিডিপিরা, তারা পর্যন্ত হা ভোটের ক্যাম্পেইন করছে। প্রিজাইডিংয়ের কাছে থাকতেছে ব্যালট পেপার, পুলিংয়ের কাছে ভোটার মাফিক সেন্টারওয়ারি ব্যালট নাই। তা আমি 8 সালে যেই ফরম্যাটটা দেখছি, আমি সেই ফরম্যাটটা আমি 26-এ দেখছি আমার এলাকাতে জামাতের জন্য। আর জামাত মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যে হবে, তার পিছনে ওরা গুপ্ত সুপ্ত ওপেনলি এত নিকৃষ্টভাবে লাগবে, যেটা হচ্ছে আমি শিকার, আমি এই 30 বছর যাবত ওদের শিকার, ঠিক আছে। এখন আপনি দেখেন আপা, এটা কি আপনি মনে করেন কিনা যে এর উপরও কি কোনো প্রভাব আছে কিনা আপনাদের এই যে নমিনেশনের যে বিষয়টা, তার উপরও কি কোনো প্রভাব আছে? দেখেন, আমার জেলাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার জেলাতে প্রভাব আছে এটার। কারণ যে কম্পিটিটরসগুলো আসছিল তারা কেউ হয়নি, আমি হই নাই, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে তারা সব জামাত প্রমোট, এবং তারা দাঁড়িপাল্লার ভোটার। দাঁড়িপাল্লার ভোটারকে বিএনপির তারা নিজেরা টাকা দিয়ে তাদেরকে প্রমোট করে পাঠিয়েছে। একজন রোকনের মেয়ে, সে আসছে, তারপরে গুম হয়েছে পরিবারের একটা, তারাও হচ্ছে জামাত, জেএমবি, এরকম একটা বিষয়। এবং সে তো তার খাওয়ার পাশেই তার নাই, অথচ 50,000 টাকা ফান্ডে দিয়ে সেই পর্যন্ত জামাতি তাকে আনছে। আর একজন আমার বিএনপির পার্টির পোস্ট একটা ইউজ করে, কিন্তু সে তার ভাসুর দাঁড়াইছে, তার ভোটই করেনি। এবং জেলায় কোথাও কোনো জামাতের বাইরে তার কোনো অবস্থানই নাই। তো তাহলে আপনি নিজে চিন্তা করেন, তাহলে এদেরকে পোস্টটা কেন দিচ্ছে, কে দিচ্ছে? যে দিচ্ছে দায়িত্ব তার। কেন দিচ্ছে? দায়িত্ব তার। কারণ দল একটা সম্মানের জিনিস, পোস্ট একটা ইজ্জতের জিনিস, এটা একটা আমানত, এটা একটা আনুগত্যের প্রদর্শনের একটা হচ্ছে স্বীকৃতি। তো সেইখানে ওপেন জামাত করবে, ওপেন আওয়ামী লীগ করবে, দলের পোস্ট পায়, হাউ ইট ইজ, কিভাবে সম্ভব? আসলে সেই প্রশ্নগুলো তো বারবারই আসে আমাদের কাছে, যখন আসে আপনাদের কাছে তো সেটি আরো বেশি আসবে। শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে
একটা প্রশ্ন রেখে একটু আমি সম্ভবত একটু বিরতি- ওনার একটু কথা হ্যাঁ, বলছি হ্যাঁ, যে হ্যাঁ। কমন শত্রু হ্যাঁ। জামাত হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির। আওয়ামী লীগ বিএনপির কমন শত্রু হচ্ছে জামাত, কারণ আওয়ামী লীগও স্বাধীনতার সপক্ষ শক্তি, বিএনপিও স্বাধীনতার সপক্ষ শক্তি, আর জামাত একমাত্র সংগঠন যে বাংলাদেশের মাটি মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন। আর জামাতের প্রয়োজন, আপনি বললেন যে অনেক দিনের সম্পর্ক, জামাতের কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি। আপনি আমাদের বিরুদ্ধে জামাত 2টা মহিলা এমপি নিয়ে 91 পার্লামেন্টে থাকার পরে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে আওয়ামী লীগ যতটুকু না চাঁপাইনবাবগঞ্জে তাণ্ডব করতে পারছে তার 100 গুণ বেশি তাণ্ডব জামাত ইসলাম করছে, এবং আমি তার সাক্ষী, আমি ভিকটিম। আমার বাড়িতে দিনের পর দিন বোমা মারছে, রাত 3টার সময় ট্রাকের মই লাগায় ধানের আওড় বিছায় আমার 3 মাসের বাচ্চাকে নিয়ে আমার নবাবগঞ্জ ছেড়ে ঢাকায় আসতে হয়েছে। আমি নিজে একজন ভিকটিম এই ক্ষেত্রে জামাতের। ঠিক আছে, জামাত এত খারাপ আপনি কল্পনা করতে পারবেন না, খারাপ কথা একতরফাভাবে বলবে, আপনি ওদের কাউন্টার দিতে পারবেন না। কাউন্টার দিলে আপনি মমতাজ হয়ে গেলেন, কাউন্টার দিলে আপনি বেয়াদব হয়ে গেলেন, কাউন্টার দিলে আপনাকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। মানে রাজনৈতিক, আমি ইউনুস গভর্নমেন্টের এত অধঃপতন করে দিয়ে গেল, জামাতের এত বাড়তে দিয়ে গেল যে বাংলাদেশের রাজনীতির যে শিষ্টাচার, যে আদব, সেটা পুরোটা নষ্ট করছে। আপনি যদি আমাকে চোর বলেন, আমি যদি চোর না হই, ট্যাক্স ফ্রি গাড়ি ও জানে, ট্যাক্স ফ্রি গাড়িতে জেল হয় ফ্যাক্টরি, খুব জোর আমার ট্যাক্স নেবে, হ্যাঁ জেল হয়। এবং 111 8টা 10টা এমপির নামে মামলা হয়েছে, সবাই কিন্তু খালাস হয়েছে। হারুন ভিন্ন মত হওয়ার কারণে কিন্তু তাকে জেল দিছে, এবং গাড়িটা এখনো কিন্তু হারুনের নামে। আর সেইটা নিয়ে যখন জামাত 2 মাস ধরে বক্তৃতা দিল, আর আমি যে যখন কাউন্টার দিলাম, আমি তখন বেয়াদব হয়ে গেলাম। আমি তখন বেয়াদব, আমার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের কাছে আবেদন করছে বহিষ্কার করেন। আরে তোরা কে আমার দলের? বহিষ্কার কে করবে আর কে দল থাকবে সেটা জামাত ইসলাম ডিসাইডেড করবে নাকি? এত বড় স্পর্ধা, এত বড় ধৃষ্টতা, এত বড় কালচারবিহীন কথাবার্তা বলে কি করে? আপনি ফেসবুকে দেখবেন কিছু কিছু আছে, সবসময় জামাতের কোনো পজিটিভ সমালোচনা যদি আপনি করেন, সাথে সাথে বলবে ওকে বহিষ্কার করেন, ওকে বহিষ্কার করেন, দলের ভাবমূর্তি নষ্ট করে দিল, এই করলো সেই করলো, অর্থাৎ সাত সেই করলো, প্রভাবটা এখনো সতেরো রয়ে করলো। গেছে। মিষ্টি বিতরণ করছে চাঁপাইনবাবগঞ্জে, মিষ্টি বিতরণ করছে। আরে আমি তো এমপি না হয়ে ভাগ্যবতী আমি, কারণ আমাকে যারা ভালোবাসার বহিঃপ্রকাশটা আমি দেখছি। আর জামাত কত নিকৃষ্ট আচরণ করতে পারে এইটা বেঁচে থাকা অবস্থা দেখে নিলাম। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। ধন্যবাদ। আমি শ্যামল বলছিলাম মুন্সিগঞ্জ থেকে। জি, আমি প্রশ্ন করবেন। পাপিয়াপাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে এখন আমরা বিএনপিকে যে জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান দেখছি, যদি মনে করেন হাইপোথেটিক্যালি সিনিয়রিটি চেঞ্জ হয়ে যায়, আওয়ামী লীগ কোনো কারণে মাঠে চলে আসলে ওনারা কি সেই শক্ত অবস্থানটা ধরে রাখবেন নাকি করবেন না, সেই আপনার জামাতের সাথে আবার গাঁট ছড়া বাঁধবেন? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই প্রশ্ন উত্তর দেবো। তার আগে আমি একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছ থেকে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, একটু জাতীয় পার্টির বিষয়ে কথা বলতেই হয়। জাতীয় পার্টির জন্মের পর থেকে 40 বছরের ইতিহাসে রংপুরে যেটাকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ, সেখানে এই ভরাডুবির পেছনে শুধুমাত্র কি একটা কারণই দেখেন? আপনি যেমনটি বলছেন, যখন যে মেটিকুলাস ডিজাইনের অংশ, শুধুমাত্র সেই কারণটাই দেখেন? দলের দুর্বলতার জায়গাগুলো আসলে কোথায় ছিল? 3টা কারণ দেখি। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, দল কখনো দুর্বল হয়, কখনো শক্তিশালী হয়। যে জায়গায় আমরা 7বার এমপি ছিলাম, সেখানে এবার 3য় হতে পারি কখনো? এটা তো হবে না, কারণ ওই লোকগুলো এখনো বেঁচে আছে। ওই লোকগুলো কোথায় ভোট দেবে? প্লাস ন্যাচারালি আমরা অনুভব করি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হওয়ার কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক দলের ভোটও আমরা এবার পেয়েছি, কিন্তু রিফ্লেক্টেড হয়নি। ভোটে যে কারচুপি হয়েছে তার একটা উদাহরণ হচ্ছে, প্রথমবার গেজেট করে হ্যাঁ ভোট যা করা হয়েছে, পরে আবার 10 লক্ষ ভোট যোগ করে হ্যাঁ ভোট করা হয়েছে। হ্যাঁ ভোটের গোজামিল মিশাতে গিয়ে আমাদের আসনগুলো তো ইঞ্জিনিয়ারিং করেছে কমপ্লিটলি। ওই যে বললাম, একটা ভাগ বুঝাটা ছিল। আমাকে ধন্যবাদ দেন যে আপনি বলেছেন যে আমরা কিভাবে থার্ড হলাম, ফোর্থ হলাম। জি, এটা তো মানে আপনার পক্ষ থেকে বলা মানে এটা অসম্ভব সাহসিকতার একটা কাজ, এবং আপনার সঠিক রাজনীতির পরিচয়। আপনি দলের সমালোচনা করছেন দলের ভিতরে থেকে, দলের না, সরকারের সমালোচনা। তো ইউনূস সরকারের একটা ডিমান্ড ছিল এনসিপির কিছু ছেলেকে পাশ করাতে হবে, কারণ এটা তার সন্তান, তার আদরের সন্তান। তিনি জাতীয় পার্টিকে বাদ দিতে হবে, তার কারণ জাতীয় পার্টি ওনাকে একমাত্র দল যারা সরাসরি ওনার বিরুদ্ধে কথা বলেছে। ওনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, ওনার পদত্যাগও চেয়েছি আমরা সেই সময়, কারণ উনি দেশ চালাতে পারছিলেন না, সবাইকে ইনক্লুসিভ করছিলেন না, উনি পক্ষ হয়ে যাচ্ছিলেন। তো ওটার ঝালটা উনি কড়ায় গন্ডায় উনি ভাতে না মেরে ভোটে মেরেছেন, ভোটে আমাদেরকে সংসদ থেকে সরিয়ে দিয়েছেন। এটা নিয়ে আমরা মোটেও দুঃখিত না, ব্যথিত না, কিন্তু ভোটটা সুষ্ঠু হয়নি,
এটা আমরা সায়েন্টিফিক্যালি অনেকবার দেখিয়েছি, আমি নিজেও দেখিয়েছি, পার্টির চেয়ারম্যানও দেখিয়েছে। বর্তমান সরকারের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী উনি সাদাসিধা জীবনযাপন করছেন, মানুষের সাথে মিশছেন, শিখছেন, বুঝছেন, এটা ভালো, নতুন ধারার রাজনীতি আমরা মনে করি এটা অনেক দিক। কিন্তু বাংলাদেশ কিন্তু খুব কমপ্লেক্স ক্যারেক্টারের পলিটিক্স এবং কমপ্লেক্স ক্যারেক্টারের গভর্নেন্স। ওনার এমপিরা গাড়ি নিচ্ছে না, আচ্ছা 350 জন এমপি গাড়ি না নিলে বা নিলে রাষ্ট্রের কত টাকা ক্ষতি হয়? সর্বোচ্চ আমি হিসাব করে বলতে পারি সর্বোচ্চ 100 কোটি। তার চেয়ে তো ট্যাক্স Exactly. নিজের ট্যাক্স নিয়েছেন। নিজে মকুব করে গেছে। রাষ্ট্রের বাজেট আচ্ছা, হলো বেশি 7 ক্ষতি লক্ষ হয়েছে কোটি, 7 লক্ষ কোটি। একজন এমপি যদি একটা ভালো গাড়ি পায় তার অটোমেটিক প্রোডাক্টিভিটি বাড়বে, তার স্পিড বাড়বে, সে ওই টাকার সার্ভিস দিতে পারবে। এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয়তা। প্লট দেব না, গাড়ি দিব না, হ্যাঁ, নিব না। এবং এগুলো করে কি করা হয়, ব্যুরোক্রেসির আন্ডারে এমপিদেরকে আরো ছোট করে ফেলা হয়। কারণ ডিসি সাহেবের গাড়ি থাকবে ভালো একটা চমৎকার, আমি নাম জানি না, বাট চমৎকার গাড়ি, টিউনো সাহেবের গাড়িও চমৎকার, সেখানে একজন এমপি সাহেব দেখা যাবে ফিনফিন একটা পুরনো গাড়ি নিয়ে যাবে, মানুষ সেলুটও দিবে না, মানুষ তো গাড়িকে সেলুট দেয়। সংসদে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলছিলেন যে আমাদের ভাড়ার গাড়ি নিয়ে আসলে যেতে হয় হ্যাঁ, এলাকায় ভাড়া গাড়ি নিয়ে যেতে হয়। সত্য, একজন সৎ এমপির দুঃখ দুর্দশা একজন সৎ এমপি বুঝতে পারে। সো রাষ্ট্র তাকে গাড়ি দিয়ে দিক, প্লট দিক, আর সৎ থাকার জন্য কমিটমেন্ট নিক, আর কিছু লাগবে না। তাকে 10 লক্ষ টাকা বেতন দেন, তাকে দামি গাড়ির ট্যাক্স ফ্রি সুবিধা দেন, তাকে আপনি 10 কাঠা প্লট দেন যেন সে ফ্যামিলিকে বলতে পারে তোমাদের জন্য আমি প্লট পেয়েছি, সে জীবন উৎসর্গ করে দেবে মানুষের জন্য। তাকে আপনি সোকল সততা বা এই স্যাক্রিফাইসে দিবেন, এদের মধ্যে অন্তত 50% গম চুরি করা শুরু করতে বাধ্য হবে, এবং নেতাকর্মীর চাপে এটা হবে, এটা হওয়া খুব স্বাভাবিক। এটা আমরা যারা এমপি ছিলাম আমরা জানি। সো রাষ্ট্রকে ওই চিপ পপুলিজম দিয়ে দেশ চলে না, দেশ চালাতে গেলে প্রফেশনালিজম লাগে। অসংখ্য ধন্যবাদ। পাপিয়া, আপনার কাছে একজন দর্শক শ্যামল তিনি প্রশ্ন করেছেন যে বিএনপি এখন জামাতের বিপক্ষে আছে, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আওয়ামী লীগ মাঠে আসে, এমন পরিস্থিতি যদি মাঠে আসে তাহলে তখনও কি জামাতের বিপক্ষে থাকবে নাকি পূর্বের নাই জামাতকে আসলে কাছে টেনে নেবে? এইখানে ওনার প্রশ্নকর্তা চমৎকার প্রশ্ন করেছে, যে আমি তাকে ধন্যবাদ জানাই। তবে আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে পার্টির নীতি নির্ধারক না, একটা সমর্থক, কর্মী সমর্থক আমি। তা আমার মতো একটা কর্মী সমর্থকের যে অ্যাটিটিউড, যে কখনোই কোনোদিনও জামাতের সাথে আওয়ামী লীগের অ্যালায়েন্স করা ঠিক হবে না, বিএনপিরও আর নির্বাচনী অ্যালায়েন্স করাটা ঠিক হবে না, আমার অভিব্যক্তি যেটা। তার কারণ বিএনপি স্বাধীনতার সপক্ষ, আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষ। আওয়ামী লীগ স্বাধীনতাকে নিয়ে বিক্রি করছে, এটাকে সদাই করছে এবং এটাকে মিসইউজ করছে, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো মিসইউজ করে নাই। রেসপেক্ট যেভাবে সেভাবে রেসপেক্ট দিয়ে রাখছে, এবং যতদিন পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, সেই রেসপেক্টটা অদূর ভবিষ্যতে বিএনপির প্রজন্ম যারা থাকবে সেই রেসপেক্ট দিয়েই কিন্তু থাকবে। এখন এইখানে জামাতের সাথে বেসিক্যালি কোনো রাজনৈতিক সংগঠনে মেলে না, কারণ তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা নারী নেতৃত্ব নাজায়েজ বলে। পার্লামেন্টেও তাদের মহিলা এমপি যারা গেছেন সাক্ষাৎকার দিচ্ছেন যে স্বামীর হুকুম পালন করা যেহেতু মুসলমান নারী হিসেবে ইসলামিক জীবনবিধান, ঠিক আছে ইসলামিক জীবনবিধান, তোমার পার্লামেন্ট মেম্বার হওয়ার দরকারটা কি? পার্লামেন্ট মেম্বার হওয়ার দরকার কি? যেখানে সরাসরি নির্বাচনে জামাত ইসলাম একটাও প্রার্থী দেয় নাই। আজকে সংস্কার জুলাই সনদ নিয়ে গলাবাজি করতেছে, তো জুলাই সনদের নারীর জন্য কি করছে? অথচ ওই 52% নারী ভোটারের কাছে টাকা নিয়ে গেছে, প্রলোভন দিছে, বোরখা দিছে, হিন্দুদের কাছে স্বর্গ বিক্রি করছে, মুসলমানদের কাছে বেহেস বেচছে, এবং টোটাল ভোটের পরিবেশটা তারা নষ্ট করছে। এবং আরপিও থেকে নির্বাচনের আইন, নির্বাচন কমিশন, এই ব্যাপারে কোনো প্রতিষেধক, সংস্কার কমিশন কোনো প্রতিষেধকই নাই যে ধর্মকে ইউজ করা যাবে না, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে এই যে তাদের জামাতের আমির যে ফেসবুক স্ট্যাটাসটা মেয়েদের সম্পর্কে দিছিল, এটা তো সঠিকই উনি দিছে, তাহলে তার স্ত্রী তার ঘর করে কিভাবে? মেয়েদের সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি তার স্বামীর? আবার জামাতের মধ্যে অনেক পরিবর্তন আপনি দেখেছেন না এই নির্বাচনকে কেন্দ্র করে? তারা অনেক কিছু পরিবর্তন করার তারা চেষ্টা বলছে করেছে যে না? আমরা শুনেন, আপনি 21শে ফেব্রুয়ারি আর 26শে মার্চ যেটা বলছেন, তারা বলছে এটা সামাজিক প্রথা। রাজনৈতিক সরকারি দল বিরোধী দলে থাকলে সামাজিক প্রথা হিসেবে সংসদে আবার সংরক্ষিত নারীদেরকে তারা আবার নিয়ে এর আসছে, আগেও দিছে, যেহেতু এটা নিয়ে অনেক কথা 91 সালেও হয়েছে। দিছে, 91 সালেও তারা দিছে, কিন্তু সরাসরি নির্বাচনে তারা দেয় নাই। তাহলে জুলাই সনদের 52% ভোটার নারীদের প্রতিনিধিত্বই তো তারা অস্বীকার করে। তারা বাংলাদেশে কিসের রাজনীতি করে? কাদেরকে নিয়ে রাজনীতি করে? যারা ভোট দিল আপা, ধরলাম কিছুটা ভোট দেয়নি, তাদেরকে ভোট কেউ দেয়নি, তাদেরকে তারা ছাড়া কেউ ভোট দেয়নি, তাদের ভোট ডিসি দিছে। আমার কষ্টটা এখানেই যে 15 বছর ডিসিএসপি নিয়ন্ত্রণ মুক্ত, প্রশাসনের নিয়ন্ত্রণ মুক্ত ভোট চাওয়ার জন্য
জীবনে হেন কষ্টটা নাই যে করিনি। মাসের মাস জেলে থাকছি। আমার ছোট ছোট বাচ্চা তিনটা বাচ্চা কাঁদতে কাঁদতে প্রেস কনফারেন্স পর্যন্ত করছে যে আমার মায়ের মুক্তি চাই আমার পরীক্ষার সামনে, ঠিক আছে, প্রেস ক্লাবে যেয়ে। তো এই কষ্টের মূল্যটা কি? এই কষ্টের মূল্যটা কি? আওয়ামী লীগের ডিসি হলে অপরাধ, জামাত ইসলামের যদি ডিজাইন করে ভোট করে সেটা অপরাধ না জামাত ইসলামের ডিসির? এবং ইউনূস সরকার চাঁপাইনবাবগঞ্জে আসার সাথে সাথে প্রথম ডিসি জামাত, এবং তাকে 1.5 বছর দিয়ে সমস্ত কাজ করাইছে। এবং সেকেন্ড যেই ভদ্রলোক গেছিল তাকে মাত্র 15 দিন রাখছে, রাত্রে 3টার সময় তাকে উদ্যোগ করে আরেকটা জামাতিকে পাঠাইছে। সে 52 সালের ভাষা আন্দোলনে আবু সাইদ মুগ্ধের ব্যানার করে, ভাষা আন্দোলনের ব্যানার সে টাঙে না। এবং এত নিকৃষ্ট আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে সামনে কি প্রশ্ন উঠতে পারে না, বা এই বিষয়গুলো নিয়ে জবাবদিহিতার আওতায় আসতে হতে পারে? শুনেন, আমি ম্যাট্রিকুলাস ডিজাইনের ভোটের বিপক্ষে সারাটা জীবন, কারণ একটা নিরপেক্ষ নির্বাচনে বিএনপি সারা জীবন ক্ষমতায় আসছে। অতএব বিএনপি ক্ষমতায় যায় নাই যখন ভোট ওইরকম ভাবে হয়ে যায়। আপনি কি মনে করেন 2008 সালে কেন আপা আপনার কাছে 2008 সালে তারা হাউকাউ করবে, এত তারা দেশের ভিতর বিশৃঙ্খলা করবে, হাউকাউ করবে, ডক্টর ইউনূস আরো 5 বছর থাকবে, ওর ট্যাক্স সহ আরো কত কি ফাঁকি, ওর ব্যবসা বাণিজ্য সবকিছু মাফ করে দেশের তো 12টা বাজায় 14টা করে গেছে, হাসিরা এক করে গেছে, তারপরে যেটুকু ছিল সেটুকু উনি করে গেছেন। এখন উনি যে করে গেলেন একটা মানে নোবেল বিজয়ী একটা অর্থনীতিবিদ, এইটা তো দেশের মানুষ আশা করে নাই। জামাত ইসলামের বক্তৃতা শোনেননি যে আজীবন যদি ডক্টর ইউনূস থাকে কোনো সমস্যা নেই, আল্লাহর ওহী নেমে এসেছে, আল্লাহর ওলি এসেছে। হ্যাঁ, আমির হামজার যে বক্তব্য এবং এছাড়া আরও যে বক্তব্য যে ডক্টর ইউনূস তাদের এবং তারা ইউনূসের, ডক্টর ইউনূসের এই যে 1.5 বছর যে ব্যাপারগুলো যতগুলো আপনার এই মপটপ সৃষ্টি করছে সবই তো তাদের। মাজার ভাঙা সংস্কৃতি কাদের? তাদের। কারণ মাজারকে নিয়ে বিএনপির নেগেটিভ পজিটিভ কোনো বক্তব্য কি আছে? বিএনপি সব পজিটিভ বক্তব্য, নেগেটিভ কোনো বক্তব্য নাই, কারণ বিএনপি যার যার মতাদর্শকে রেসপেক্ট করে। জনাব হায়দার পাটোয়ারি, আপনার কাছে একটু আসি। আপনাদের আওয়ামী লীগ এখন নেই, একেবারে নিশ্চিহ্ন প্রায় হয়ে গেছে দেশের মধ্যে। জাতীয় পার্টির ভবিষ্যৎটা আসলে কি? জাতীয় পার্টিকে আমরা কি ধীরে ধীরে আসলে নিশ্চিহ্ন হয়ে যেতে দেখছি, যেটা আপাত দৃষ্টিতে? জাতীয় পার্টি আসলে কি করছে মুহূর্তে? জি, তার আগে একটু কথা বলি যে উপজেলা ভবনে এমপিদের কক্ষ দেওয়া হচ্ছে, এটা আমরাও একসময় বলেছিলাম যে এমপিদের এলাকায় কোনো বসার জায়গা, এমপিদের একটা উপজেলায় সুন্দর বাংলো করে দেন, সরকারি বাংলো। তো উপজেলা অফিসে বসলে হবে কি, ওই অফিসটা হবে এমপিদের চেলা চামুন্ডা পিএস এর জায়গা, টিওনোরকে জ্বালিয়ে মারবে। উপজেলা চেয়ারম্যান এমনিতেই সাবমিসিভ থাকতে হয়, আবার দেখা যাবে উনিও কাজ করতে পারবে না। সরকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আইনটা বাতিল করে দিল। এত সুন্দর একটা আইন এতদিন পরে আমরা পেলাম, এটা গভর্নেন্সের জন্য। বিচারপতি নিয়োগের আইন বাতিল করে দিয়েছে, মানে র্যাটিফাই করেনি। মানবাধিকার কমিশন আইন র্যাটিফাই করেনি। ই সিগারেট বাতিল হয়েছিল গত সময়ে, গত সরকারের আমলে ভালো কাজ দুটো হয়েছে। ই সিগারেট বাতিল হয়ে একটা তামাক বিরোধী আইন হয়েছে ভালো, আর হচ্ছে এই জুডিশিয়ারি সংক্রান্ত কিছু ম্যাসিভ আইন হয়েছে, এর বাইরে আর কিছু হয়নি। ই সিগারেট রেখে দিল সরকার, মানে সরকার ই সিগারেট বান্ধব হয়ে গেল। এই 5টা জায়গা রিয়েলি গভর্নেন্সের একটা উইকনেস গভর্নমেন্টকে দেখাচ্ছে, এবং গভর্নমেন্টের যে খুব ডেমোক্রেটিক হওয়ার ইচ্ছা নেই, ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল হওয়ার ইচ্ছা নেই, এটা বোঝা যাচ্ছে। এখন আপনি যে ইস্যুটা বলছেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, তাহলে কি দেশ শুধু জামাত আর বিএনপি থাকবে? এটা কখনো হয়েছে? পৃথিবীর ইতিহাসে কখনো এমন হয়েছে নাকি? পৃথিবীর ইতিহাসে এরকম কখনো হয়নি। নতুন দল তো আসছে, তারা তো নতুন চেষ্টা দল করছে যেটাই এসেছে এনসিপি কমপ্লিটলি জামাত, এটা আমরা 1.5 বছর আগে বলেছিলাম। তখন বি টিম বা এ টিমও হতে পারে, তো অনেক সময় তারা নিজেরা দ্বন্দ্বও করবে। সো এনসিপির বেশিরভাগ নেতৃবৃন্দর কথাবার্তা চালচলনে সম্পূর্ণ শিবির বোঝা যায়, এবং প্রগতিশীলরা ওখানে কোণঠাসা হয়ে যাচ্ছে, বের হয়ে গেছে, চলে গেছে অনেকে রাগ করে, হয়তো বা এগুলো কত ভিতরে যাক, সেটা তাদের দলীয় ব্যাপার। তো ওই যে গুপ্ত হচ্ছে না, এটাই গুপ্তর একটা পার্ট এ পার্ট বি, এবং এবি পার্টি এনসিপি এরা সবই এক ধরনের দল। সো ওরা সব মিলাই তো একটাই দল, তাহলে বাকি লোকরা কি দল করবে? বাকি লোকরা অবশ্যই ভিন্ন দল করবে। হ্যাঁ, বিএনপি যদি মুক্তিযুদ্ধকে বড় আকারে ধারণ করতে পারে, তাহলে এই লোকগুলোর একটা অংশ বিএনপিতে আসবে। বিএনপি যদি ধারণ করতে না পারে, স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি শক্তিশালী ভবিষ্যতে হবে। আওয়ামী লীগ সেই ভবিষ্যৎটা আসলে কতটা লম্বা হতে পারে? আওয়ামী লীগ সেটা আসলে বলা খুব কঠিন। সরকার যে তেলের ক্রাইসিসে পড়ে যাবে এটা সরকার চিন্তা করেনি। একটা সরকার 3 বছরে যত বিপদে পড়ে, এই সরকার তেলের ক্রাইসিসে 1 মাসে তার থেকে বিপদে পড়েছে, অনেক বেশি বিপদে পড়েছে। এখন জাতীয় পার্টি আওয়ামী লীগ কি হবে? আওয়ামী লীগ এখন এক্সিকিউটিভ অর্ডার, এরকম সম্ভাবনা কি আছে? কারণ আমরা রিফর্ম আওয়ামী লীগের কথা অনেকবার শুনেছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে কি রিফর্ম আওয়ামী লীগ হতে পারে, না, এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না। জাতীয় পার্টি যখন যেটা ন্যায়সঙ্গত কথা বলার চেষ্টা করেছে, সবসময় পারেনি, সবসময় কাজ হয়নি,
সে কথাগুলো এখন হয়তোবা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগের পক্ষে আমরা বলছি না, আমরা ইনক্লুসিভ গণতন্ত্রের পক্ষে বলছি। এই যে যুবলীগের এক মহিলাকে 1.5 মাসের বাচ্চা সহ একজন পুলিশ অ্যারেস্ট করলো, সারা বাংলাদেশে কি আসামির অভাব পড়েছে যে আপনাকে একজন মহিলাকে 45 দিনের বাচ্চা সহ অ্যারেস্ট করতে হবে? আপনি একবার বলতে পারলেন না এসপি সাহেবকে যে এনার দ্বারা এই মুহূর্তে ক্রাইম হওয়ার সম্ভাবনা নাই, এনাকে অ্যারেস্ট না করলেও হবে? আমি জানি না ওয়ারেন্ট আছে কিনা, ওয়ারেন্ট থাকলেও অনেক ওয়ারেন্ট তামিল হয় না, তাকে জামিন দিয়েছে। আমি বলছি সেটা। তারপরে একজন এডিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রেস করা হলো, এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট, যিনি একজন লয়ার, জাজ, ট্রেইনড, তিনি তাকে জামিন দিতে সাহস পেলেন না মবের ভয়ে। পরে মিডিয়া, থ্যাঙ্কস টু মিডিয়ায় আসার পরে ডেফিনেটলি কোনো একটা জায়গার প্রেসারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে জামিন দিলেন। তাহলে এই যে এটা কত বড় একটা অন্যায়। এখন একটু ছোট করে জানবো যে এখন আসলে জাতীয় পার্টির আমি বলছি মোটিভটা কি? আওয়ামী লীগ ফিরে আসবে, এটাই রাজনৈতিক অঙ্ক বলে। তবে অবশ্যই আওয়ামী লীগকে পরিবর্তিত হয়েই আসতে হবে। যে কোনো কারণেই হোক, আন্দোলন হয়ে গেছে, পট পরিবর্তন হয়েছে, রক্ত ঝরেছে, দুর্নীতি হয়েছে, এগুলো অস্বীকার করা যাবে। উন্নয়ন হয়েছে অনেক, ম্যাসিভ উন্নয়ন। শেষ করে দিচ্ছি, এই পরিবর্তনটা যত দ্রুত আওয়ামী লীগ হবে তত দ্রুত দেশের জন্য ভালো, আওয়ামী লীগের জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ। পাপিয়াপা, একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজকে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে, শিবিরকে গুপ্ত বলাকে কেন্দ্র করে, দেয়ালিকারকে কেন্দ্র করে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সংঘর্ষ হয়েছে, সেখানে বিক্ষোভ হয়েছে গতকালের ঘটনা। সেটা নিয়ে একটু বলতে চাইবো যে আসলে কেন গুপ্ত বলে তাদেরকে উত্তপ্ত করা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালেও আজকে গুপ্ত বলে দেখেন, আপনি বলছেন উত্তক্ত করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ কেন? তারেক রহমান জবাব চাই। তারপরে তেলের ক্রাইসিস কেন? তারেক রহমান জবাব চাই। তো বাংলাদেশে বড় বড় তেলের খনিগুলো কি জামাত ইসলামের বাড়িতে আছে? যে বাড়ির থেকে আমি আনতেছে না কেন, ওরা বিক্রি কেন করতে পারতেছে না, আমি কৃত্রিম সংকট তৈরি করছি? ব্যাপারটা তো তা না। এইটা একটা মানে অ্যাক্সিডেন্টালি ইন্টারন্যাশনাল একটা পলিটিক্সের খেসারত, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বকে দিতে হচ্ছে, সারা বিশ্বকে দিতে হচ্ছে। তো সারা বিশ্বকে যেখানে দিতে হচ্ছে, তো এরকম দেখেন যে ট্রাম্প জবাব চাই, তেল নাই কেন, এরকম স্লোগান কয়টা হচ্ছে যে ইরাক তুমি তেল দিবা না কেন, তার জবাব চাই, সারা পৃথিবী তোমার তেলের অপেক্ষায়। এটাতে কিন্তু স্লোগান হচ্ছে না। জামাত ইসলাম আর জাতীয় পার্টির সাথে একটা গভীর মিল আছে। ওনারা দুজনেই ইন্ডিয়া থেকে ফেরত আসছেন, এসে ওনারা কি কথা হয়েছে কলু পেটে মুখে বসে থাকছেন। যেমন জিএম কাদের কলু পাটছে, তেমন জামাত ইসলাম কলু পাটছে। তারপরে যখন জুলকারনাইন সাইন তাদের সাংবাদিক সে উনি প্রকাশ করছে, তখন বলছে যে বলা নিষেধ ছিল। জিএম কাদেরও বলছে বলা নিষেধ ছিল। তো এই যে দেখেন বি টিম, আপনি ইন্ডিয়া হাসিনাকেও নিয়ন্ত্রণ করছে, জামাত ইসলামকেও করছে, তাহলে পরোক্ষভাবে এনসিপিকেও করছে, আবার জাতীয় পার্টিকে করছে ভারত। এখন বিএনপির সাথে কোনো সংযোগ নেই। বিএনপির সঙ্গে সংযোগ হচ্ছে রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের যেটা সম্পর্ক। আর ভারত তার বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক 71 সাল থেকেও দেখাতে পারেনি, এবং কোনোদিন দেখাতে পারবে কিনা সন্দেহ আছে। এবং বাংলাদেশের গণতন্ত্র হরণের সকল প্রক্রিয়া ভারতের প্রেসক্রিপশন মাফিক এই 15 বছর শেখ হাসিনা ওয়াজেদ কার্যকর করছে। এখন আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, আপনি যে প্রশ্নটা করলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল হিসেবে তো নিষিদ্ধ না। কার্যক্রম নিষিদ্ধ, অপরাধীদের শাস্তি, বিচার। কার্যক্রম নিষিদ্ধ থাকলে একটা দলের আসলে কি থাকে? আচ্ছা, সেটা আমি বলছি। কার্যক্রমে নির্ভর করে, দলীয় হলে কার্যক্রমের মাধ্যমে দলের বহিঃপ্রকাশ ঘটে, সেটা ঠিক আছে। আপনি বলেন তো, কেন্দ্রীয় যারা নেতা ছিল আওয়ামী লীগের, মানে উইথ শেখ হাসিনা, কারোর ভিতরে কোনো অপরাধবোধ আছে, কোনো গিলটি ফিলিংস আছে? তারা বাংলাদেশের এখনো ন্যায্য প্রধানমন্ত্রী দাবি করছে, আবার জামাত ইসলামও তার সাথে সুর মিলাচ্ছে যে নির্বাচন গণভোট মানছেন না। তাহলে তো 29 সালে নির্বাচন হওয়ার কথা ছিল। তাহলে জামাতের আন্দোলনের অবস্থাটা বুঝেন আপনি? তাহলে এখানে বিএনপির সাথে ট্যাগ কাউকে করা যাবে না। বিএনপি অ্যাবসলিউটলি জাতীয়তাবাদী শক্তি, বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী, ধর্ম বর্ণ যে যাই থাকুক, একটা প্রগতিশীল রাজনৈতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক আছে? তারপরে এইখানে সবার সাথে মিলালো চলবে। এখন আপনি সুরগুলো দেখেন, আবার বলে আমরা কাউকে কষ্ট দিতে চাই না, আমরা ক্ষমা করে দিয়েছি শেখ হাসিনাকে। আরে বাবা, তুমি কে ক্ষমা করার? নির্বাচন আর আগের থেকে বলছে হাসিনা গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে। ভোটে জিতার আগের থেকে বলছে যে ওরা গেছে ভারতে, তুমি যাবা লন্ডনে। তাদের স্লোগানগুলো দেখেন। তাহলে এইটা কি জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগকে বলছে? তাহলে জাতীয় পার্টি যে টাইপের বিরোধী দল ছিল, জামাত পার্লামেন্টের সেই বিরোধী দল না। এইটা একটা অস্থির, অশান্তি, বিশৃঙ্খলাকারী,
চুলকানি বিরোধী দল। আপা আমাদের সময় একেবারে শেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা ছিলেন স্বাধীন সংলাপের আগামীর আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।